আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটু হাইপোথেটিক্যাল আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে শেয়ার বাজারে লস থেকে আপনি কিভাবে ঘুরে দাঁড়াবেন। তো আমাদের ফেসবুক পেজে অনেকেই আমাদেরকে ইনবক্স করেন যে আমি আমার পোর্টফোলিওতে এই স্টকগুলা কিনেছি, কিনে আমি এখন 30 or 40% লসে আছি। তো আমাকে একটা স্টক বলেন যে স্টকটা আমি কিনতে পারবো। তো তাদের হয়তো ধারণা যে আমরা একটা স্টক বললে উনি ওই স্টকটা কিনে উনি ওনার পোর্টফোলিওর ওই 30 বা 40% লস কভার করে ফেলবেন। আমরা নিজেরাও কিন্তু এরকম কোনো ইনভেস্টমেন্ট করি না যে একটা ইনভেস্টমেন্টেই আমি আমার পোর্টফোলিও সব লস কভার করে ফেলবো, অথবা একদিনে বা 3 দিনেই আমরা একটা প্রফিট করে ফেলবো। এবং আপনারা জানেন অলরেডি যে এই চ্যানেলে কিন্তু আমরা এরকম ইনভেস্টমেন্টকে প্রমোটও করি না। আর এছাড়াও আসলে আমরা ইনবক্সে কাউকে কোনো স্টক সাজেশন দেই না, সো সব মিলিয়ে আসলে তাদেরকে কোনো স্টক সাজেশন দিতে পারি না। বাট আমাদের কাছে মনে হয় যে আপনি যে লস করতেছেন বা লস রিকভারি করবেন, এটা আসলে একদিনের ব্যাপার না, বা T1 বা T+2 এর ব্যাপার না। এটা একটা প্র্যাকটিস, একটা ডিসিপ্লিন, একটা সেন্টিমেন্ট, একটা ইমোশন কন্ট্রোল, অনেক কিছুর ব্যাপার আর কি। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে এই ফুল ব্যাপারটা ডিসক্রাইব করে যদি একটা ভিডিও বানানো যায়, যেটা হয়তো আপনাদের জন্য উপকারে লাগতে পারে। আমরা ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলকে প্রথমবারের মতো দেখছেন, অথবা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমরা আমাদের মূল কন্টেন্টে চলে যাচ্ছি। তো আপনি আপনার লস রিকভারি করার প্রথম স্টেপ হলো আপনার লসের কারণ খুঁজে বের করতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি লসটা আসলে কেন করলেন, সো লসটা কেন হলো এটা খুঁজে বের করবেন। তো এইটা মধ্যে হতে পারে যে আপনি হয়তো কোনো একটা রিউমার শুনে স্টকটা কিনেছিলেন, আপনার ফ্রেন্ড, আপনার বড় ভাই, ছোট ভাই, অথবা আপনার যেই ব্রোকার হাউসে আপনি ট্রেড করেন সেইখানে ট্রেডার অথবা ব্রোকার হাউসের বন্ধু এরকম কেউ একজন আপনাকে বলেছিল যে এই স্টকটা কেউ একজন এইটাতে গেম হবে বা এদের আর্নিংস খুব ভালো হবে, বা বিভিন্ন রকম রিউমার থাকে, আমি ওই ক্লাসিফিকেশনে না গেলাম। তো আপনি কোনো একটা রিউমার শুনে কিনলেন, কেনার পরে দেখলেন আসলে আপনি ওই স্টকটাতে লসে চলে আসলেন। আপনি কি এরকম কোনো কেস আপনার ক্ষেত্রেও হয়েছে কিনা, অথবা কোম্পানির ফান্ডামেন্টাল না জেনে কিনেছেন কিনা? রিউমার শুনলেন, রিউমার শোনার পরে সেটা কিন্তু আপনি অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল দেখে সেটাকে ভ্যালিড বা ভেরিফাই করে নিতে পারতেন, যে কেউ একজন বলল যে এই স্টকটা নেক্সট কোয়ার্টারে আর্নিংস ডাবল আসবে, তো বা নেক্সট যে ইয়ার এন্ড ওই ইয়ার এন্ডে ডাবল আসবে, তো এটার পেছনে তো যে কোনো একটা রিজন থাকতে হবে। তো এই রিজনিংটা আপনি করেছেন কিনা বা ফান্ডামেন্টালসটা দেখেছেন কিনা। আর এছাড়া আপনি দাম বাড়ছে দেখে হুট করে ওই শেয়ারটা কিনে ফেলেছেন কিনা। একটা স্টক 30 টাকা ছিল, এটা বাড়তেছে বাড়তেছে, আপনি 60 টাকার যখন গেল তখন আপনি কিনে ফেললেন, কারণ মার্কেটে আপনি শুনতেছেন যে এই স্টকটা 100 টাকায় যাবে। তো অলরেডি আপনি চিন্তা করেন 30 টাকার একটা স্টক আপনি 60 টাকায় কিনেছেন, দ্যাট মিনস ডাবল দামে কিনেছেন। তো এটা যদি আসলে ইভেন আন্ডার ভ্যালুড অবস্থায় থাকতো 30 টাকায়, 60 টাকায় যাওয়ার পরে মেবি আন্ডার ভ্যালুড থাকার সম্ভাবনা অনেকটাই কম। যাই হোক, তো আপনি কিনে ফেললে লস করার সম্ভাবনাই বেশি আসলে। তো এই যে এই ব্যাপারগুলো আপনি প্রথমে আপনার প্রত্যেকটা স্টক নিয়ে হতে পারে, অথবা আপনার একদম ফুল পোর্টফোলিওর হতে পারে, সেটা নিয়ে আপনি জাস্ট একটু ধরো ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন করে আপনি বোঝার চেষ্টা করেন যে আপনার ভুলটা বা লসটা কেন হলো, বা ভুলটা কোথায় ছিল। এই ভুল যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব না। কারণ আপনার লস রিকভারি করার প্রথম স্টেপই হলো আপনার ওই ভুল থেকে শিক্ষা নিতে হবে। তা আপনি যদি ভুলই না ধরতে পারেন, শিক্ষা নেবেন আসলে কি থেকে? যাই হোক, সো নেক্সট যেটা সেটা হলো যে আপনার পোর্টফোলিওকে রিভিউ করতে হবে। তো আপনি এখন ভুলটা জানেন, এন্ড আপনি রিভিউ করতে হবে যে আচ্ছা আমি রিউমার শুনে শুনে স্টক কিনেছি, এখন আমি কি আমার পোর্টফোলিও সবগুলো স্টকে রিউমার শুনে কিনেছি, নাকি 5টা কিনেছি, বা আমার পোর্টফোলিওতে 10টা স্টক আছে, আমি 2টা রিউমার শুনে কিনেছি, ওই 2টাই আমাকে অনেক লস করে দিয়েছে। তো এই জন্য আপনাকে পোর্টফোলিও রিভিউ করতে হবে। এছাড়াও বাকি যে শেয়ারগুলো আছে সেইগুলো কি আসলে আপনি হয়তোবা রিউমার শুনে কিনেন নাই, বাট ফান্ডামেন্টাল জানতেন না, এরকমও হতে পারে। সেজন্য আপনাকে আসলে আপনার ফুল পোর্টফোলিওটাই রিভিউ করতে হবে। তো আপনার পোর্টফোলিওতে এমন শেয়ার কি আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। সেটা হলো যে বহুদিন ধরে কোনো ডিভিডেন্ড দেয় না। ডিভিডেন্ড না দেয়া দোষের কিছু না, কারণ আমরা দেখি যে ইউএস মার্কেটে অনেক ভালো ভালো স্টক ডিভিডেন্ড দেয় না, যেমন মেবি অ্যাপল ইদানিং আসলে ডিভিডেন্ড দেওয়া শুরু করেছে, বা টেসলা বা আরো কিছু স্টক ডিভিডেন্ড দেয় না। ডিভিডেন্ড না দেয়া গ্লোবালি দোষের কিছু না, বাট বাংলাদেশের জন্য একটু দোষের কিছু। কারণ বাংলাদেশে একটা রুলসই রয়েছে যে প্রত্যেকটা কোম্পানি তার আর্নিংস এর 33% ডিভিডেন্ড আকারে পে করে দিতে হবে। তো ওই ডিভিডেন্ড যারা পে করতে পারে না, দ্যাট মিনস আসলে তার আর্নিংস যদি সে
কাগজে কলমে আর্নিংস দেখায়ও সেটা আসলে ভ্যালিড না, যে কারণে সে আসলে ডিভিডেন্ড দিতে পারতেছে না। তো বাংলাদেশের জন্য আসলে ডিভিডেন্ড দেয় না এরকম কোম্পানি যদি আপনি বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আপনি অনেকটাই, বা আপনি ধরতে পারেন যে আপনি আপনার এই পোর্টফোলিও বা স্টক যেই স্ক্রিনিং করবেন ওইটার হয়তো 20% কাজ আপনার ডান। তো আপনার পোর্টফোলিওতে এরকম কোনো স্টক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। দেন এরকম কোনো স্টক বা এরকম কোনো কোম্পানি আছে কিনা যেটা প্রোডাকশন বন্ধ। তো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে 2টা স্টক লিস্টেড আছে, যাদের প্রতিদিন সকালেই কিন্তু একটা সার্কুলার বা প্রতিদিন সকালেই একটা নোটিশ দেয় যে এই 2টা স্টকের কিন্তু প্রোডাকশন বন্ধ। তো আপনার উচিত এরকম কোনো স্টকে না কেনা, এছাড়াও অন্য কোনো সময় কোনো একটা স্টকের প্রোডাকশন বন্ধ থাকলে বা অনেক দিন আগে হয়তো আপনি কিনেছেন ওইটাকে হোল্ড না করে, বা ওই একটা বিষ ফোড়ার মতো ব্যাপারটাকে আপনি বিয়ার না করে ওইটাকে কেটে ফেলেন। যাই হোক, দেন একটা স্টক আপনি কিনলেন, এটা দেখা যায় যে 2 বছর পর পরই একবার করে জেড ক্যাটাগরিতে যায়, পরে আবার 1 বছরের জন্য এই ক্যাটাগরিতে ফিরে আসে, খুব ভালো প্রফিট দেয়। এরকম স্টক থেকে আপনি দূরে থাকেন, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি কোম্পানি কিনতেছেন। আমাদের একটা বড় সমস্যা হলো আমরা চিন্তা করি আমরা স্টক কিনতেছি, স্টক কিনলে যেটা হয় যে হ্যাঁ এই যে একটা কোম্পানি জেড ক্যাটাগরিতে গেল, যাওয়ার পরে আবার এই ক্যাটাগরিতে আসলে তো আমি 50% প্রফিট পাবো, 30%, 20% প্রফিট পাবো, এই চিন্তায় আমি কিনতেছি। বাট এটা যে একটা বাজে কোম্পানি এটা আমরা চিন্তা করি না। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা কোম্পানির মালিক হচ্ছেন, নট যে আপনি একটা স্টক কিনতেছেন গ্যাম্বলিং করার জন্য। এরকম হলে কিন্তু আপনি লং রানে লস করবেন আসলে। দেন আরেকটা জিনিস দেখবেন যে আপনার যে কোম্পানিটা কিনতেছেন এটার লাভ বা প্রফিট কি প্রতি বছর বাড়তেছে নাকি কমতেছে। তো এরকম স্টক যদি আপনার পোর্টফোলিওতে থাকে যেটা লাভ প্রতি বছর কমতেছে, তো এইগুলাকে আপনি দুর্বল শেয়ার হিসাবে ধরে নেবেন, এবং এই দুর্বল শেয়ারগুলা আপনি কিন্তু আপনার পোর্টফোলিওতে আর ধরে রাখবেন না, এগুলা ধরে রাখলে আপনার লস বাড়বে। তো আপনি যেটা করতে পারেন যে ধাপে ধাপে দুর্বল শেয়ার থেকে বের হয়ে ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। আর বর্তমানে আমাদের মার্কেটে যেহেতু একটু বুলিশ সেন্টিমেন্ট রয়েছে, সবগুলো শেয়ারই কিন্তু কম বেশি বেড়েছে। তো যেগুলো দুর্বল শেয়ার সেগুলো হয়তো একটু বেড়েছে, তো আপনি চাইলে এটা একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন। যেহেতু এখন সবগুলো শেয়ারের প্রাইসই একটু মোটামুটি বেড়েছে, আপনি দুর্বল শেয়ারগুলোর থেকে এখন একটা ভালো প্রাইসে বের হয়ে যেতে পারেন। বটমে বের হওয়ার তুলনায় এখন বের হলে হয়তো বা ভালো হবে। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে এটা আরো বাড়বে বা আরেকটু উঠুক, আমার ব্রেক ইভেনে আসুক, অথবা আমি একটু প্রফিটে আসি, তারপর আমি সেল দিয়ে বের হয়ে যাব। বাট সেটা না করে আপনি আস্তে আস্তে একবারে সেল না দিয়ে ধাপে ধাপে, হয়তো আপনার 1000 পিস কোনো একটা শেয়ার রয়েছে, এটাকে হয়তো আপনি শুরু করেন কালকে থেকে। এটা একটা দুর্বল শেয়ার যদি হয়ে থাকে, কালকে থেকে 50টা সেল করেন, দেন হয়তো আরো 5 টাকা, 2 টাকা, 1 টাকা বাড়লে আরো 50টা, ওইভাবে হয়তো আপনি আস্তে আস্তে বের হয়ে মিন হইলে আপনি এই যে ভালো একটা কোম্পানি চুজ করে ওইটাতে অল্প অল্প পজিশন নিতে পারেন। যাই হোক, নেক্সট যে স্টেপটা সেটা হলো পোর্টফোলিও রিব্যালেন্স এন্ড রিশাফল। তো এটা কি? তো বাজার সময়ের সাথে সাথে বদলায়, একটা সময় যেটা ভালো করছিল আজ সেটা পিছিয়ে পড়তে পারে। তো এটা যদি একটা এক্সাম্পল দেই, একটা সময় আমাদের মার্কেটে কিন্তু যে এনার্জি সেক্টরের স্টকগুলো খুবই ভালো করতেছিল, এবং এগুলা কিন্তু বেশিরভাগই আসলে কন্ট্রাকচুয়াল ছিল। তো যেগুলো আসলে গভর্নমেন্টের বা যেগুলো কন্ট্রাকচুয়াল না, এগুলো এখনো ভালো করতেছে এবং আরো ভালো করবে। বাট যেটা হলো যে কয়েকটা স্টক রয়েছে, আমি এখন নাম নিচ্ছি না, বাট এদের দেখা যায় যে এদের 5 বছর স্টক বা 5 বছর কন্ট্রাক্ট ছিল, ওই কন্ট্রাক্টটা এরা রিনিউ করতে পারে নাই পরে গিয়ে গভর্নমেন্টের সাথে। তো ওই স্টকটা হয়তো যখন এই 5 বছরের কন্ট্রাক্ট ছিল, 5 বছর জাস্ট আমি একটা মেটাফোর হিসেবে বলতেছি, তো 5 বছরের যখন কন্ট্রাক্ট ছিল, ওই 5 বছরে কিন্তু সে তখন হয়তো ভালো করেছে, বাট এখন তো ভালো করার কোনো সুযোগ নাই, এখন ভালো করার কথাও না, কারণ সে তো এখন আসলে ওই বিদ্যুৎ যেটা উৎপাদন করার ক্যাপাবিলিটি আছে সেটা করতে পারতেছে না, বা করলেও সে আসলে সেল করবে কার কাছে, কারণ গভর্নমেন্ট যেহেতু তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেয়। এরকম আরো যে কোনো একটা সেক্টর থাকতে পারে যেটা হয়তো বা একসময় ভালো করেছে, এখন ভালো করতেছে না। তো এই জন্য আপনাকে আসলে পোর্টফোলিও সব সময় খেয়াল রাখতে হবে যে পোর্টফোলিও যেন আপনি রিব্যালেন্স এন্ড করেন। তো এবার আমরা জাস্ট জেনে নেই যে আসলে রিব্যালেন্স বা রিশাফল এই জিনিসটা কি। তো রিব্যালেন্স হলো কোন একটা সেক্টরে কতটুকু টাকা ইনভেস্ট আছে সেটা নতুন করে গুছিয়ে নেওয়া। তো আপনি লেটস সে আপনার এনার্জি সেক্টরে আপনার পোর্টফোলিওর 80% ছিল, তো এখন আপনি দেখতেছেন যে ব্যাংকিং সেক্টরটা ভালো করতেছে, আপনার হয়তো বা উচিত হবে এনার্জি সেক্টর থেকে ওই 80%কে কমিয়ে আপনার পোর্টফোলিওর 20%-এ নিয়ে আসা। দেন কিছু পজিশন আপনি হয়তো ব্যাংকিং আর ফার্মাসিউটিক্যালস এরকম কিছু সেক্টরে নিতে পারেন যেগুলা হয়তো ভালো করতেছে বা সামনের দিনগুলোতেও ভালো করবে।
আর রিশাফলিং ব্যাপারটা হলো দুর্বল শেয়ার বিক্রি করে ভালো শেয়ার কেনা। তো সেম সেক্টরের হতে পারে, ধরেন আপনার ব্যাংকিং সেক্টরেরই আপনার একটা পোর্টফোলিওতে একটা অংশ নেওয়া আছে। এখন আপনি এমন একটা দুর্বল ব্যাংকে পজিশন নেওয়া আছে যেটা হয়তো বা নিয়ার ফিউচারে ভালো করার সম্ভাবনা কম। তো আপনার উচিত হবে ওই ব্যাংকটা আস্তে আস্তে সেল দিয়ে, মানে দুর্বল ব্যাংকটা আস্তে আস্তে সেল দিয়ে ভালো যে ব্যাংকটা আছে সেম সেক্টরের, ওই সেক্টরের ভালো ব্যাংকটাতে আস্তে আস্তে ইনভেস্ট করা। সো এইভাবে আপনি আপনার পোর্টফোলিওকে রিব্যালেন্স এন্ড রিশাফল করে নিতে পারেন। তো নেক্সট যে স্টেপটা সেটা হলো যে সেক্টর রিব্যালেন্সিং। সেক্টর রিব্যালেন্সিং যেটা, এটা হলো যে ধরি আপনার ইনভেস্টমেন্টটা এরকম যে আপনি ব্যাংকে 60% ইনভেস্ট করে রেখেছেন, টেক্সটাইলে 20% আর ফার্মাতে 20% ইনভেস্ট করে রেখেছেন। এখন মনে করেন যে কোনো একটা কারণে ব্যাংকিং আর টেক্সটাইল সেক্টর খারাপ করতেছে, যে কোনো একটা রিজনে, এটা জাস্ট এক্সাম্পল বলতেছি। তো খারাপ করলে আপনি যেটা করবেন, আপনি দেখবেন কোন সেক্টরটা ভালো করতেছে। তো আপনি তখন দেখলেন যে ফার্মা ও এফএমসিজি সেক্টর ভালো করতেছে, তো তখন আপনার উচিত হবে আপনি ব্যাংকিং ও টেক্সটাইল থেকে কিছুটা পজিশন কমিয়ে, যেহেতু আপনার ব্যাংকিং এ 60% আর টেক্সটাইলে 20% স্টক রয়েছে, দ্যাট মিনস এই দুইটা মিলিয়ে 80% স্টক রয়েছে, আপনি এই দুইটার থেকে কিছুটা কমিয়ে আপনি ফার্মা আর এফএমসিজি তে আস্তে আস্তে পজিশন বাড়াবেন। তো আপনার ফার্মাতে যে 20% ছিল সেটা হয়তো আপনার ব্যাংকের মতো হয়ে যেতে পারে, যে ফার্মাতে 60% দেন ব্যাংকে 20% হয়ে যেতে পারে। তো এইভাবে আপনি আসলে ব্যাংকিং আর টেক্সটাইল থেকে পজিশন কমিয়ে ফার্মা আর এফএমসিজি তে আস্তে আস্তে বাড়াবেন। এটা আসলে সেক্টর রিব্যালেন্সিং। এতে কিন্তু আপনার রিটার্ন বাড়বে, ঝুঁকিটাও কমবে, যেহেতু আসলে আপনি যেই সেক্টরে পজিশনটা বাড়াচ্ছেন ওই সেক্টরটা যেহেতু ভালো করতেছে বা ভালো করবে, সো আপনার কিন্তু আসলে ঝুঁকিও কমবে আর রিটার্নটাও বেটার আসবে আর কি। আর এরপর যেটা স্টক রিশাফলিং, এটা হাই লেভেল থেকে আমরা বলেছি। সো সেক্টর ঠিক রেখে আপনি স্টক বদলাতে পারেন, যেমনটা ওই যে বলছিলাম যে একটা দুর্বল ব্যাংকের স্টক থেকে আপনি একটা ভালো ব্যাংকের স্টকে চলে যেতে পারেন। এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে যে ধরুন টেক্সটাইল সেক্টরে আপনার এক কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ, অথচ ওই সেক্টরে আরেকটা কোম্পানি ভালো করছে। সো আপনি তখন কি করবেন, যে এমন অবস্থায় পুরনো দুর্বল কোম্পানির থেকে ধাপে ধাপে বেরিয়ে এসে আপনি নতুন যে শক্তিশালী কোম্পানিটা বা যে কোম্পানিটা ভালো করছে ওইটাতে আস্তে আস্তে অবস্থান নেবেন বা পজিশন নেবেন। তো এইভাবে আপনি স্টক রিশাফলিংটাও করতে পারেন। দেন ফাইনালি এই এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যেটা আমরা আসলে অনেকেই বুঝি না, বা আমরা অনেক সময় দেখা যায় যে একটু ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটের কারণে আমরা এই পজিশনটাকে বা এই স্টেপটাকে কাজে লাগাতে পারি না। সেটা হলো যে ক্যাশ হোল্ডিং। তো সব ইনভেস্ট না রেখে কিছু ক্যাশ কিন্তু আপনি সংরক্ষণ করা উচিত। কিছু ক্যাশ যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু ভালো সুযোগ আসলে আপনি তাড়াতাড়ি বিনিয়োগ করতে পারবেন। আর মার্কেটে যদি কোনো কারণে ক্র্যাশ হয় তাহলে কিন্তু সস্তায় আপনি ভালো কোয়ালিটির শেয়ার কিনতে পারবেন। দেন জরুরি প্রয়োজনে কিন্তু আপনার লিকুইডিটি থাকবে। আপনি যদি ফুল ইনভেস্টেড থাকেন, দেখা যায় যে আপনার লিকুইডিটি থাকে না, তখন প্রথমত কোনো একটা অপরচুনিটি আসলে আপনি ইনভেস্ট করতে পারেন না। আপনার জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন হলে তখন কিন্তু আপনি লসে শেয়ার সেল দিয়ে ওই টাকাটাকে উইথড্র করে নিয়ে যেতে হয়। তো অন্তত 10 থেকে 15% ক্যাশ সবসময় হাতে রাখার চেষ্টা করুন। ক্যাশ হোল্ডিং মানে শুধু নিরাপত্তা নয়, সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও প্রস্তুতি। তো আপনার ক্যাশ হোল্ডিং যদি থাকে হাতে, সেটা কিন্তু আপনাকে অনেক সময় দেখা যাবে যে হঠাৎ করে একটা কোনো কারণে একটা নিউজ আসলো, যে নিউজের কারণে মার্কেট একদিন বা 2 দিনের জন্য নেগেটিভ হলো, বাট ওই টাইমে আপনি আপনার ওই ক্যাশ দিয়ে কিছু পজিশন বাড়িয়ে নিতে পারলেন, পরে মার্কেট আবার আগের জায়গায় চলে আসলে আপনি কিন্তু এটা সেল দিয়ে আবার আপনার আগের ক্যাশ পজিশনে ব্যাক করতেই পারতেন। এতে আপনি শর্ট টার্মে কিছু প্রফিট করার সুযোগ রয়েছে। এবার আমরা যতগুলা ব্যাপার বললাম এগুলো সবগুলাই হলো যে আপনার যদি এক্সিস্টিং ইনভেস্টমেন্ট থাকে সেইটার ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সেটার ক্ষেত্রে ক্যাশ হোল্ড করবেন, স্টক রিশাফল অ্যান্ড রিব্যালেন্সিং করবেন। বাট আপনি যদি নতুন ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত, বা সেই ক্ষেত্রে নতুন ইনভেস্ট করে যদি আপনি লস রিকভার করতে চান তাহলে কি করা উচিত। তো নতুন ইনভেস্ট করার আগে আপনার প্ল্যান করে নতুন ইনভেস্ট করা উচিত, যে লস হয়েছে এই জন্য আর ইনভেস্ট করব না, এই মানসিকতা থেকে বের হয়ে যেতে হবে। অনেকেই চিন্তা করে যে ভাই আমার অনেক লস হয়েছে, এখন আমি আর নতুন টাকা এই মার্কেটে আর ঢোকাচ্ছি না, আমি পারলে এই মার্কেট থেকে টাকা বের করে বিদায় নিয়ে নেব। এটা করলে তো আসলে আপনি লসটা রিকভারি করবেন কতদিন? আপনি আপনার এইখানে আপনার ইমোশনকে হান দিয়ে দিচ্ছেন। আপনি আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা স্বীকার করতেছেন না। তো বরং এখানে একটা বুদ্ধিমানের কাজ হবে যে আমি কি ভুল করলাম এটা স্বীকার করে আমার কি করা উচিত ছিল না বা কি করা উচিত ছিল সেটা হয়তো বেশি করে করা। তো আমার হয়তো উচিত ছিল যে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে ইনভেস্ট করা। তো আমি এখন নতুন টাকা যদি ইনভেস্ট করি আমি সেটাই হয়তো বা করবো।
আর আমি আগে যেটা ভুল করেছি হয়তোবা যে আমি বাজে কোম্পানিতে ইনভেস্ট করেছি, তো এইটা হয়তোবা আমি আর করব না। এখন এই আগে বাজে কোম্পানিতে ইনভেস্ট করেছি দেখে এখন আর কোনো ভালো খারাপ কোনোটাতে ইনভেস্ট করব না, এরকমটা কিন্তু করা উচিত হবে না। আর ইনভেস্ট যদি করতে চান নতুন করে, সেটা কিন্তু অবশ্যই প্ল্যান করে করতে হবে। সো কোম্পানির ফান্ডামেন্টাল ভালো কিনা এটা চেক করবেন, দেন রেগুলার ডিভিডেন্ড দেয় কিনা এটা চেক করবেন। যেমনটা বলছিলাম ভিডিওর শুরুতেই, ডিভিডেন্ড যদি দেয় তাহলে কিন্তু আপনার যে স্টক স্ক্রিনিং এর 20% ডান, এরকম আপনি ধরে নিতে পারেন। দেন ফিউচার গ্রোথ আছে কিনা, বা স্টকটা আসলে ওভার দ্য ইয়ার গ্রো করতেছে কিনা, তাদের রেভিনিউ এন্ড নেট প্রফিট বাড়তেছে কিনা, এই ব্যাপারগুলো আপনারা দেখবেন। সো এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ধীরে ধীরে নতুন করে ইনভেস্ট করা যেতেই পারে ওই স্টকটাতে। তবে এই স্টকটা বা এই যে যে কোশ্চেনগুলো, 3টা কোশ্চেন, এগুলোর আনসার হয়তো আপনারা অনেক সময়ই নিজেরা বের করতে পারেন না। তবে আমরা সবাইকে সাজেস্ট করি যে আপনারা এই ব্যাপারগুলো শিখে নিজেরাই বের করেন। তবে আপনারা শেখার পাশাপাশি আমরা কিন্তু আমাদের চ্যানেলেও আপনাদেরকে এগুলো শেখানোর চেষ্টা করি এন্ড বিভিন্ন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে থাকি। এছাড়াও নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু ডিভিডেন্ড স্টক বেছে নিতে পারেন। তো লস যদি আপনি কাটিয়ে উঠতে চান, তাহলে কিন্তু আপনাকে নিয়মিত ক্যাশ ডিভিডেন্ডে এমন কোম্পানিকে গুরুত্ব দিতে পারেন। এতে করে কিন্তু আপনার যে ক্যাশ ফ্লো থাকবে, সো আপনার হাতে নতুন ক্যাশও আসবে। আপনি সময় সুযোগ বুঝে আপনি নতুন স্টকে আরো পজিশন বাড়াতে পারবেন। আর যেসব স্টকের ফান্ডামেন্টাল শক্তিশালী, এরকম স্টকে ইনভেস্ট করতে হবে। কারণ হলো এই স্টকগুলো কিন্তু বড় ঝাঁকুনিতে বা যখন ক্র্যাশ আসে তখন কিন্তু শেয়ারের দাম খুব বেশি কমে না। যেমনটা আমরা দেখেছি যে স্কয়ার ফার্মার দাম কিন্তু 200 টাকার থেকে খুব বেশি কমে নাই, 195 টাকা 97 টাকা এরকমই ছিল। বাট এখন মার্কেট যখন একটু ভালো হলো, স্কয়ার ফার্মার দাম কিন্তু 230 টাকা প্লাস হয়ে গিয়েছে। তো লস কাটিয়ে ওঠার জন্য কেন আপনি ডিভিডেন্ড স্টক বেছে নেবেন বা কেন ডিভিডেন্ড স্টক বেছে নেওয়া দরকার, আর সেটা হলো যে আপনার যদি দাম নাও বাড়ে, তাহলে কিন্তু 5 থেকে 7% ক্যাশ ফেরত পাচ্ছেন প্রতি বছর। এটা একটা পজিটিভ দিক। এছাড়াও আপনি এই ক্যাশ দিয়ে কিন্তু লস কাটিয়ে উঠতে পারবেন। আর যে স্টকটা আপনাকে 5 থেকে 7% রিটার্ন দিচ্ছে, তার যদি প্রাইস ইভেন কমেও যায়, এটা কিন্তু আসলে লং রানে কমবে বা কমতেই থাকবে, এরকম হবে না, এক সময় এটা ব্যাক করবেই। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে স্কয়ার ফার্মা, ম্যারিকো, জিপি, এরা কিন্তু আসলে আপনাকে একটা ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়, যেটা কিন্তু 5 to 7% ইল্ড হয়তো তাদের কাছ থেকে পাওয়া যায়। তো 5 to 7% ইল্ড কম মনে হতে পারে, বাট এটা কিন্তু স্টকের ক্ষেত্রে ভালো। কারণ আপনার এই 5 to 7% কিন্তু আপনার 5 বছর পরেও কোম্পানির যদি গ্রোথ থাকে, তাহলে 5 বছর পরেও কিন্তু সেটা 5 to 7 সীমাবদ্ধ থাকবে না। এছাড়াও কিন্তু আপনি ক্যাপিটাল গেইন করার একটা সুযোগ তো আপনার রয়েছে। দেন আপনি এই লস রিকভারি করতে গিয়ে যেই ভুলগুলা করা উচিত হবে না, সেটা নিয়ে একটু আমরা কথা বলবো। সেটা হলো যে লস কাটিয়ে উঠতে গিয়ে যেন আপনি ভুল না করেন। এর মধ্যে হলো রিউমার বা ফেসবুক পোস্ট দেখে শেয়ার কিনবেন না। অনেকেই মনে করে যে আমি একটা স্টক কিনে আমি আমার জীবনের সবগুলা লস রিকভারি করে ফেলবো। ইভেন যারা রিউমার গুলা ছড়ায়, তারাও এইভাবে মার্কেটিং করে যে এই স্টকটা কিনেই আপনি আপনার জীবনের সব লস কাটিয়ে উঠতে পারবেন। এটা কিন্তু আসলে সম্ভব না। কারণ আপনি এভাবেই যদি সম্ভব হতো, ওই লোক আপনাকে জোর করে স্টকটা কিনাইতে হতো না। কারণ একটা যদি ভালো স্টক হয়, ওটার প্রাইস অটোমেটিক্যালি বাড়বে। সে আপনাকে জোর করে কেনাচ্ছে মানে আসলে সে এইখানে একটা কাইন্ড অফ একটা ইফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আর আমাদের মার্কেটে যেহেতু আসলে ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, তো সে হয়তো আপনাকে আজকে কিনিয়ে আগামীকালকে সে সেল দিয়ে দিতে পারবে, কারণ তার যেহেতু আগের থেকেই কেনা ছিল। বাট আপনি যেহেতু আজকে কিনলেন, আপনি কিন্তু আগামীকালকে সেল দিতে পারবেন না। আপনাকে সেল দিতে হলে পরশু পর্যন্ত ওয়েট করতে হবে। তো এসব কারণে আপনার রিউমার বা ফেসবুক পেজ দেখে শেয়ার কেনা উচিত হবে না। দেন হঠাৎ হাইপ দেখে ঢোকা উচিত হবে না। যেটা বললাম অলরেডি, যে আপনি হাইপ দেখে ঢুকবেন, ঢোকার পরে কিন্তু আপনি ম্যাচিউর ডেটের আগে সেল করতে যেতে পারতেছেন না। বাকিরা হয়তো হাইপের মধ্যে থাকতে থাকতে সেল করে দিতে পারবে। তো জাস্ট হাইপ দেখে আপনার ঢোকা উচিত হবে না। এছাড়াও এক শেয়ারে লস করে বারবার অ্যাভারেজ করা উচিত হবে না। তো এই জায়গায় আমরা অনেকেই ভুল করি যে আমরা একটা শেয়ারে লস করার কারণে বারবার অ্যাভারেজ করে ওটার পজিশন অনেক বেশি বাড়িয়ে ফেলি। অ্যান্ড আমাদের অ্যাভারেজ করার ফলে আসলে একটা সময় দেখা যায় যে অ্যাভারেজ করেও আসলে আমার অ্যাভারেজ কস্টিং কমতেছে না, কারণ আমি পজিশন অনেক বেশি বাড়িয়ে ফেলেছিলাম। তো এইসব ছোট ছোট ভুলই কিন্তু অনেক সময় বড় ক্ষতির কারণ হয়। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার বাজারে করবেন না এরকম 10টি ভুল নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওতে আমরা কিন্তু শেয়ার বাজারে কি কি ভুল করা উচিত না এটা নিয়ে কথা বলেছি। সো এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন। এছাড়াও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।
কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।